হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং। আমি তোমাদের বলেছিলাম যে আজকে পরিবেশ সম্পর্কিত আমরা গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আলোচনা করব। সব মিলিয়ে দেখো প্রায় 400 থেকে 400-র কাছাকাছি আমাদের জিকে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে পরপর প্রত্যেকটা প্রশ্ন হিসাবে দিইনি, আমি কিছু কিছু অনলাইনের কিছু কিছু প্রশ্ন দিয়েছি। তোমরা একটা খাতা পেন নিয়ে এখানে বসো। এই ক্লাসটা করলে তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড যাবতীয় জিনিস একটা জায়গায় কভার করে যাবে। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খোঁজার দরকার নেই, আমি সবকটা খুঁজে শেষকালে তোমাদের অনলাইনার করে দিয়েছি। তো প্রথমে আমরা এরকম বায়ুমণ্ডলের স্তরটা দেখব, গ্রিন হাউস এফেক্ট দেখব, এক নজরে বায়ু দূষণ রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেখব, এক নজরে জল আর জল দূষণ, তারপর পরিবেশ দুর্ঘটনা বিপর্যয়, বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে। ভাইরাস ব্যাকটেরিয়া জল বায়ুবাহিত রোগ, এটা কনফিউশনের একটা বড় জায়গা, প্রচুর কনফিউশন হয়। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন যেসব রোগগুলো আছে সেগুলো এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন, সম্মেলন, ঠিক আছে, এগুলো সবকটা আমরা দেখব। তো একে একে স্টার্ট করি। আজকে 10টার সময় এরপরে আমাদের লাইভ ম্যাথের ক্লাসটাও হবে এবং 8টার সময়তে লাইভ রিজনিং এর ক্লাসটাও হবে, তোমরা অ্যাটেন্ড করে নিও। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি। তো দেখো প্রথমত তোমাদের এটা যেটা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এর ওপরে এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। প্রথম যেটা রয়েছে আমাদের, প্রথম একদম পৃথিবীর ওপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার। তারপরেরটা কি আছে, এর সেকেন্ডটা স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 0 থেকে 20 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে আমাদের ওজোন স্তর থাকে সেখানে আমাদের 20 থেকে 40 থেকে 80 কিলোমিটার তোমাদের মেসোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার তার থেকে বেশি। ঠিক আছে, এই দুটো জাস্ট একটু তোমাদের মনে রাখলেই চলবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে এই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এগুলো রয়েছে। তো নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে আমরা জানি 78.8%, অক্সিজেন থাকে 20.95%, কার্বন ডাই অক্সাইড 0.033% আর আর্গন 0.93%। এবার এই ট্রপোস্ফিয়ারটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, আর এখানে হচ্ছে জীবজগতের বাস, মানে আমরা থাকি এই ট্রপোস্ফিয়ারে। এই ট্রপোস্ফিয়ারে আমরা থাকি ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এরপরেই আমাদের আসে স্ট্র্যাটোস্ফিয়ার, শান্তমণ্ডল এটাকে বলা হয়। এখানে রয়েছে ওজোন গ্যাসের উপস্থিতি। তোমাদের এটা জিজ্ঞাসা করা হয় যে ওজোন কোন স্তরে থাকে, তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার তার উপরেরটা, যেটাতে উল্কা এসে ধ্বংস হয়। থার্মোস্ফিয়ার যেটা, সেটা হচ্ছে এখানে মেরুজ্যোতি সৃষ্টি হয়। থার্মোস্ফিয়ারে তোমাদের মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়, থার্মোস্ফিয়ার থেকে। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ কেন্দ্র এগুলো কোন স্তর থেকে, মানে কোন স্তরে রয়েছে, এক্সোস্ফিয়ার। আর ভূচম্বক ক্ষেত্রের উৎস হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস দেখে নিই, যেটা এখানেই আমার বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস এফেক্ট, যেটার ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়। তো এই জিনিসটা কি, দেখো নর্মালি কি হয়, এটা হচ্ছে আমাদের ধরো সূর্য, সেখান থেকে আমাদের রেডিয়েশন যেটা আসে পৃথিবীতে, তো এটা হচ্ছে আমাদের ধরো ওজোন লেয়ার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওজোন লেয়ার। এবার এর মধ্যে রেডিয়েশনগুলো তোমাদের আসছে, এই যে রেটা দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এসে নর্মালি কি হয় যে এখানে কিছুটা থাকে এবং কিছুটা এখান থেকে বেরিয়ে যায়, তো সেটাই লেয়ারটা কন্ট্রোল করে। এবার কি হয়েছে, এখানে যত গ্যাসের পরিমাণ, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বেড়ে যাবে, তো কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের এইগুলো যতটা এখানে থাকার কথা তার থেকেও বেশি থেকে যাচ্ছে। এবং এটা এই যে মানে ব্যাক রেডিয়েশন এটাকে বলা হচ্ছে, এটাকে যেটাকে বলা হয় ব্যাক রেডিয়েশন, এই ব্যাক রেডিয়েশনটা এখানে কম হচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, এখানে এই জায়গাটা বেশি উষ্ণ হয়ে পড়ছে। তো এই জায়গাটাকে আমাদের সেই জন্য বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, মানে বিশ্ব উষ্ণায়ন। আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা এইটার জন্যই বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা কত, এটা ভালো করে নোট করে রাখো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে উষ্ণতা বাড়ছে গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য, এখানে যে দায়ী গ্রিন হাউস গ্যাস, তো এইগুলোর উৎসগুলো কি, এইগুলো তোমাদের কিন্তু একটু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 49% কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি পরিমাণে থাকে। জীবাশ্ম জ্বালানির দহন, অরণ্য ধ্বংস, অপরিণত বৃক্ষছেদন, জনবিস্ফোরণ, অগ্নুৎপাত, দাবানল, এগুলোর ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। মিথেন, দেখো তোমাদের এখানে আবদ্ধ জলাভূমিতে কোন গ্যাস থাকে এটা জিজ্ঞাসা করা হয়, তো সেক্ষেত্রে মিথেন। মিথেনের পর হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইডের পরেই হচ্ছে মিথেন, 18% মিথেন থাকে। গৃহপালিত পশু আর কীটের অন্ত্রের কোহল সন্ধান, ধান খেতে কোন গ্যাস থাকে, মিথেন। এভাবে তোমাদের আসে পরীক্ষায়। গ্যাস ও কয়লা খনির অঞ্চলে দহন। এছাড়া হচ্ছে তোমার ক্লোরোফ্লুরো কার্বন, যেটা থাকে 14%।
ফোম ও প্লাস্টিক তৈরি, স্প্রে ক্যান, বিমানের প্রপেলার প্রস্তুতিতে ব্যবহৃত সব জিনিসপত্র, চিকিৎসায় ব্যবহৃত কীটাণুনাশক, এগুলোর কারণে ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। আর নাইট্রাস অক্সাইডের উৎস কি? নাইট্রাস অক্সাইড থাকে 6%। কৃষিকাজে রাসায়নিক সার যেগুলো ব্যবহার করা হয়, জ্বালানির দহন, সার শিল্প, ফসলের অবশেষ পচন, মাটিতে অনুজীব ক্রিয়া। এছাড়া ধরো অন্যান্য গ্যাস আর জলীয় বাষ্প রয়েছে তোমার 13%, যেখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, এগুলো। ঠিক আছে, তো এখানে যে কটা গ্যাসের নাম বললাম এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো সবকটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এবারে আমরা দেখবো এক নজরে বায়ু দূষণ। দেখো, বায়ু দূষণের থেকেও অনেক কিছু জিনিস রয়েছে। প্রথমত, বায়ু দূষণকারী পদার্থ কোনগুলো? সালফার ডাইঅক্সাইড, SO2, কার্বন মনোঅক্সাইড, CO, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন সমূহ। ঠিক আছে, ওজোন, অতি সূক্ষ্ম পদার্থ কণা, যেগুলোকে রিডিউস করার জন্য স্মোক টাওয়ারটা দিল্লিতে করা হয়েছে, আমি বলছি তোমাদের পরে একটু। পারদ, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম, এগুলো হচ্ছে বায়ু দূষণ করে। এবার সালফার ডাইঅক্সাইডের ব্যাপারটা একটু দেখো। এর মূল উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন। এইটা থেকে তোমাদের তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতটার কারণে হচ্ছে তোমাদের সালফার ডাইঅক্সাইড আছে, এইটা প্রচুর আছে, এক্সামে জিজ্ঞাসা করা হয়। এছাড়া দেখো, এই গ্যাস অ্যাসিড বৃষ্টিতেও সাহায্য করে। অ্যাসিড বৃষ্টি নিয়ে আমি তোমাদের একদম আলাদা করে একটা জায়গায় দেখিয়েছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর মূল উৎস কি? মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া। তোমাদের আসবে মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়াতে সব থেকে বেশি কোন গ্যাস থাকে? এখানে কার্বন মনোঅক্সাইডও থাকে। ঠিক আছে, তো নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের মূল উৎসই হচ্ছে তোমার মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া। ঠিক আছে, নেক্সট দেখো, বাড়িতে রান্নার কাজে আজকাল যেসব গ্যাসের স্টোভ ইউজ করা হয় সেক্ষেত্রেও মানে অক্সিজেন, নাইট্রোজেন থেকে বেশ কিছু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড মানুষের আর অন্যান্য প্রাণীদের পক্ষে ক্ষতিকারক, আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড খুব ক্ষতিকারক। তো এটা শ্বাসযন্ত্রের ক্ষতি সাধন করে। কেমন? অনেক দিন ধরে এরকম কোনো একটা জায়গায় থাকলে হচ্ছে হাঁপানি রোগের সৃষ্টি হয়ে যায়, মানে হাঁপানি রোগ হয়ে যায়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইড সব থেকে ক্ষতিকারক দিক হচ্ছে আলোক রাসায়নিক স্মগ, যেটা তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ। একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তোমাদের আছে, এরকম লন্ডন শহরে একবার হয়েছিল যেখানে প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, তো সেটা আমি আলোচনা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে একটা আলোক রাসায়নিক স্মগ। কেমন? এবার দেখো, কার্বন মনোঅক্সাইডের উৎস কি? জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম জাতীয় পদার্থের অসম্পূর্ণ দহন, মানে গাড়ি ঘোড়ার থেকে যেসব ধোঁয়া সেখানেও কার্বন মনোঅক্সাইড থাকে। শহরাঞ্চলে বায়ুমণ্ডলে কার্বন মনোঅক্সাইডের ঘনত্ব সব থেকে বেশি। যেসব অঞ্চলে বহুক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয় সেখানে তো বুঝতেই পারছো কার্বন মনোঅক্সাইডের পরিমাণটা বেশি হবে। এছাড়া যারা স্মোক করে, ধূমপানকারী যারা রয়েছে, তাদের রক্তে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই ব্যাপারে অনেক কিছু রোগটোগও হয়, সেগুলো পরে আলোচনা হবে। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখবে, সিমেন্ট অ্যাসবেস্টাস শিল্পে কাজ করে যারা, তাদের ফুসফুস ঘটিত একটা কঠিন রোগ হয় যেটার নাম হচ্ছে সিলিকোসিস। তো এটা তোমাদের জিজ্ঞাসা করা হয় যে সিলিকোসিস কি কারণে হয় বা কাদের হয়, তো এটা যারা সিমেন্ট অ্যাসবেস্টাস শিল্পে কাজ করে তাদের হয়। ঠিক আছে, এরপর দেখো, আলোক রাসায়নিক স্মগ যে এর জন্য প্রধান যে দায়ী যৌগটা সেটা হচ্ছে তোমার প্যান, মানে হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এরপরে দেখো, অ্যাসিড বৃষ্টিটা কি জিনিস। দেখো, অ্যাসিড বৃষ্টির বলতে একটু আগেই তোমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের কথা আমি বলেছি। তো এইগুলো যখন আমাদের যখন জল বাষ্পীভূত হচ্ছে তখন এইগুলো কি হচ্ছে? মেঘের সাথে গিয়ে জমা হচ্ছে, এবং যখন মেঘ থেকে ঝরে পড়ছে তখন এখানে দেখো H2SO4 আর নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। NO2, H2O, SO2, H2O, এগুলো হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর এখানে সালফিউরিক H2SO4, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে ঝরে পড়ছে। মানে এই যে বৃষ্টিগুলো হচ্ছে তখন এটা কি অ্যাসিড মিশ্রিত বৃষ্টি, সেই জন্য এটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। তো এখানে আমাদের মেন যে পয়েন্টটা মনে রাখতে হবে এক্সামের জন্য, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে তোমার সালফার ঘটিত যে যৌগগুলো এবং নাইট্রোজেন ঘটিত যৌগ বলতে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টিতে। ঠিক আছে, এই চারটে জিনিস এখানে একটু ভালো করে মনে রাখবে। আর এখানে যেটা হচ্ছে দেখো, অ্যাসিড বৃষ্টি মাটির অম্লতা অবশ্যই তো বৃদ্ধি করবেই, আর এখানে গাছ টাছ যেগুলো আছে সেগুলোর প্রচুর ক্ষতি করে পরিবেশের। ঠিক আছে, কৃষি উৎপাদন হ্রাস পায়। এছাড়া অ্যাসিড বৃষ্টি বাড়িঘরের ক্ষতি সাধন করে, বিশেষত আমরা জানি তাজমহলের ক্ষতি করে। ক্যালসিয়াম কার্বনেট যেটা আমাদের মার্বেল, ঠিক আছে, দেখো এখানে আর একটা জিকে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের মার্বেল। তো এখান থেকে প্রাচীন যে সৌধ মূর্তি সেগুলো হচ্ছে মানে যেগুলো মার্বেল দিয়ে তৈরি, সেগুলোতে মানে এরকম অনেক অলরেডি
নষ্ট হয়ে গেছে এবং অনেক অনেক নষ্ট হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির জন্য। ঠিক আছে, এটা একটা অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক দিক। এবার দেখো তোমাদের এখানে ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের দূষণ নিয়ন্ত্রক, অর্থাৎ এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের দূষণ নিয়ন্ত্রণ করে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ক্যাটালাইটিক কনভার্টারের উপর, এগুলো গাড়িতে লাগানো থাকে। দেখো এখানে গাড়ির একটা নিচের ছবি দেওয়া আছে, এখানে হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার লাগানো থাকে, বোঝা গেল? তো এটা কি জিনিস একটু দেখে নাও। মোটর গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন মনোঅক্সাইড, তার সাথে সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো তো বেরোয়। আমরা দেখলাম যে মোটর গাড়ির ধোঁয়ায় কি কি থাকে, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এগুলোর পরিমাণ কমানোর জন্য কি করা হয়, প্ল্যাটিনাম ধাতুর সূক্ষ্ম চূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এইটা তুলে দিয়ে প্রশ্ন আসে অনেক। ঠিক আছে, তো সেখানে এগুলোর পরিমাণ কমানোর জন্য প্ল্যাটিনাম ধাতুর সূক্ষ্ম চূর্ণ ঘটিত একটা বিশেষ ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়। বোঝা গেল? আমি এখানে ইন ডিটেলস দিইনি। তো এটার নাম হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তবে এটা মনে রাখতে হবে যে যদি ক্যাটালাইটিক কনভার্টার লাগানো গাড়িতে লেড যুক্ত, যেমন ধরো টেট্রা ইথাইল লেড যুক্ত পেট্রোল ব্যবহার করা হয়, তবে সেখান থেকে কিন্তু উৎপন্ন লেড ধাতু প্ল্যাটিনাম ধাতুর উপর সঞ্চিত হয়ে একটা প্রলেপের সৃষ্টি করবে এবং এটার ক্ষতি হয়। তো সেই কারণে অনুঘটক রূপে প্ল্যাটিনাম ধাতুর কার্যক্ষমতা হ্রাস পাবে। সেই কারণে লেড মুক্ত পেট্রোল ব্যবহার করা উচিত। তাহলে তোমাদের দেখেছো লেড মুক্ত পেট্রোল কেন ব্যবহার করা উচিত, কি ক্ষেত্রে ব্যবহার করা উচিত, এইটা তোমাদের তুলে দিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস দেখো, বায়ুমণ্ডলের দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রসিপিটেটর এবং সাইক্লোন, এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন শিল্প, যেখানে বড় বড় ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে এই সব জিনিসগুলো লাগানো থাকে। ঠিক আছে, ওখান থেকে তো প্রচুর ধোঁয়া টোয়া বেরোয়, তো প্রচুর দূষিত গ্যাস বেরোয়। তো সেই সব গ্যাসগুলো থেকে পদার্থের যে সূক্ষ্ম কণা রয়েছে যেগুলো বায়ুকে দূষিত করে, সেগুলোকে দূর করার জন্য সাধারণত দুরকম যান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হয়। এটা হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে তোমার প্রসিপিটেটর, আর একটা হচ্ছে সাইক্লোন। তো এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি ছবির সাহায্যে। আর একটা তোমরা কিছুদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্সে শুনছিলে যে স্মগ টাওয়ার, দেখো স্মগ টাওয়ার যেটা দিল্লিতে উদ্বোধন হয়েছে, তো এটা কি করে, রিডিউস পার্টিকুলেট ম্যাটার, এটা হচ্ছে মানে বাতাসে ভাসমান যে ধূলিকণাগুলো রয়েছে সেটা প্রায় 50% ওই জায়গাকার হচ্ছে তোমার রিডিউস করে দেয়। ঠিক আছে, তো এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু দেখে নেবে, যেটা হচ্ছে দ্য ফিল্টার্স বিং ইনস্টলড উড ইউজ কার্বন ন্যানোফাইবার্স। কার্বন ন্যানোফাইবার্স এখানে ইউজ করা হয় অ্যাজ এ মেজর কম্পোনেন্ট। এখানে মেজর কম্পোনেন্ট হিসাবে কি ইউজ করা হয়, কার্বন ন্যানোফাইবার। নেক্সট আমরা চলে যাব, এখানে একটা নোট দেখে নাও। জল দূষণটা দেখার আগে আমি এই নোটটা তোমাদের দিয়ে দিয়েছি, এটা তোমাদের অনেক সময় চলে আসে। জল পান না করে মানুষ কিন্তু 4-5 দিনের বেশি বাঁচতে পারে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো জল দূষণ করার জন্য মেন দায়ী কোন কোন পদার্থগুলো। তো এখানে সাবান ডিটারজেন্ট তো প্রথমে রয়েছে। ডিটারজেন্ট দেখো এখান থেকে প্রশ্ন কিরকম হয়, ডিটারজেন্ট জলের পৃষ্ঠটান হ্রাস করে, তাহলে এখান থেকে তোমাদের তুলে দিয়ে প্রশ্ন হয়, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখো। এবং এর ফলে জলের সাথে তেল জাতীয় পদার্থের ইমালশন ফ্যানার সৃষ্টি হয়। এই ফ্যানা নদীতে বা জলাশয়ে জমা জলকে জলবায়ু আর সূর্য কিরণ থেকে পৃথক করে রাখে। এর ফলে কি হয়, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। এবার ধরো জলের উপরের স্তরে স্বাভাবিক তাপমাত্রারও তারতম্য ঘটে, তো তার মানে জলের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যায়। আচ্ছা, কীটনাশক পদার্থ ডিডিটি, এটার ফুল ফর্ম কি, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরোইথেন। টাইক্লোরোইথেন হচ্ছে তোমার ডিডিটি, যেটা হচ্ছে একটা কীটনাশক পদার্থ। এটা ছাড়াও যেসব কীটনাশক পদার্থগুলো আছে সেগুলো তোমার জল দূষণ করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। তোমরা আশেপাশে বিভিন্ন পুকুরে, যারা গ্রামাঞ্চলে রয়েছে এই ধরনের পুকুর দেখতে পাবে, বা তো নদী টদী ছোটোখাটো খালবিল দেখতে পাবে। তো ইউট্রিফিকেশন যখন হয় এই রকম হয়ে যায় পুকুরটা। ঠিক আছে, কিরকম হয় দেখো, ইউট্রিফিকেশনে আমরা কি জানি, এখন প্রচুর ধরনের সার ইউজ করা হয় জমিতে। ইউরিয়ার সংকেতটা নোট করে নাও, একবার মনে করে নাও। অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সব হচ্ছে তোমার কি সার, এগুলো হচ্ছে সবকটা জমিতে দেওয়া সার। তো এইগুলো যখন জলে দ্রবীভূত হয়, বা ধরো বৃষ্টির জলে তুমি জমিতে সার দিয়েছো, তো সেখানে বৃষ্টির জল হলে সেই জমি থেকে জলগুলো নেমে নেবে হচ্ছে তোমার বিভিন্ন জলাশয়ে। ঠিক আছে, কৃষি জমি থেকে এসে নদীতে জলাশয় এসে পড়ে। তো এই সার মিশ্রিত জল বা রান অফ ওয়াটার এগুলোকে বলা হয়, বিভিন্ন জলজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। মানে এখানে যে ধরনের উদ্ভিদগুলো বেড়ে ওঠার দরকার নেই পুকুরের মধ্যে, সেগুলোকেও বেড়ে উঠতে সাহায্য করে। যতটা দরকার পুকুরের বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য, তার থেকেও বেশি মাত্রায় বেড়ে যায়। এবং
কিছুদিনের মধ্যেই জলাশয় জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে যায়, পুরো ভর্তি হয়ে যায়। দেখো এই যেগুলো মানে আনওয়ান্টেড জিনিসপত্র এখানে সব ভর্তি হয়ে যায়। বিশেষভাবে অ্যালগি জাতীয় উদ্ভিদ খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আসে। এই জলজ উদ্ভিদের মৃত্যু ঘটলে জলে ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া এগুলোকে নষ্ট করে দেয়, ডিকম্পোজ করে দেয়। ব্যাকটেরিয়ার এই অতি সক্রিয়তার ফলে জলের অক্সিজেন সম্পূর্ণভাবে ব্যয়িত হয়। তো এর মধ্যে যদি অক্সিজেন এরকমভাবে অক্সিজেনের যদি এরকম ঘাটতি হয়ে যায়, এর মধ্যে যারা যারা থাকবে মানে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ একবারে যখন শেষ হয়ে যায়, তখন এর ভেতরে যেসব প্রাণীরা থাকে যেমন মাছ বা অন্যান্য জলচর প্রাণী, সেগুলো কিন্তু মরে যায়। তো এই প্রক্রিয়াকে ইউট্রিফিকেশন বলা হয়। তো এই জায়গাটা থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সবকটা আমি দিয়ে দিয়েছি, নোট করে রাখবে। এরপরে দেখো এইখান থেকে তোমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন ধরো জলের বিশুদ্ধতার মানে জলেতে আমাদের দ্রবীভূত অক্সিজেন তোমার থাকে 4.0 থেকে 6.0 ppm, সম্পূর্ণ দ্রবীভূত কঠিন পদার্থ 500 ppm, ক্লোরাইড 250, সালফেট 250, কীটনাশক পদার্থ 0.005, অ্যামোনিয়া 0.5 ppm, নাইট্রাইট লেস দ্যান 10 ppm, ক্লোরাইড 1.5 ppm, ফসফেট তোমার 0.1, ক্যালসিয়াম 100, আর্সেনিক 0.05। এই আর্সেনিকটা দেখে রাখবে, তোমাদের আর্সেনিক আর হচ্ছে তোমার এই অক্সিজেন এগুলো কিন্তু আসে, ঠিক আছে। তামা সীসা দেখবে। আর তোমার এখানে ঠিক আছে, এখানে রাসায়নিক অক্সিজেন চাহিদাটা একবার দেখে নেবে, ঠিক আছে। এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর এইখানে এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে। দেখো ডিজলভড অক্সিজেন, ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়। ডিওর ফুল ফর্ম ধরো বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এগুলো আমি ডিটেলস আরও এক্সপ্লেন করতে পারি তোমাদের জিওগ্রাফি যখন হবে। আমি তোমাদের জিওগ্রাফির ওখানে একটা এনভায়রনমেন্টের জায়গা ইনক্লুড করে দিয়ে সেগুলো করে দেবো, ঠিক আছে। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। আর টিডিএস সেটা হচ্ছে টোটাল ডিসলভড সলিডস। এখানে ডিসলভড অক্সিজেন যেটা থাকা উচিত 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার। আর তোমার এখানে হচ্ছে সিওডি হচ্ছে তোমার 4 মিলিগ্রাম পার লিটার। এবার দেখো পরিবেশের বিভিন্ন দুর্ঘটনা এবং বিপর্যয়গুলোকে আমরা এক নজরে দেখে নেব। তো এখানে ভূপাল গ্যাস দুর্ঘটনা প্রথম, যেটা 1984 হয়েছিল। কত সালে হয়েছিল তোমাদের জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। কোথায় হয়েছিল? ইউনিয়ন কার্বাইড তৈরির কারখানায়। আর ক্ষতিকারক দূষিত গ্যাস মিথাইল আইসোসায়ানাইডের জন্য এটা হয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড। তো 3টে পয়েন্ট, নাম্বার 1 কত সালে হয়েছিল, নাম্বার 2 আর কোথায় হয়েছিল, নাম্বার 3, এগুলো মনে রাখতে হবে। চেরনোবিল দুর্ঘটনা 1986-এ, কোথায় হয়েছিল, ইউক্রেনে, ঠিক আছে। এটা একটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হয়েছিল। যেটা বলছিলাম তোমাদের লন্ডন শহরে স্মগ, যেটা ছবি দেখাচ্ছিলাম, 1952-তে হয়েছিল এটা ঘটনাটা। এর প্রধান উপাদান ছিল সালফার ডাইঅক্সাইড আর আমি যেটা বলেছি কি পার অক্সি অ্যাসিটাল নাইট্রেট PAN। ইতালির একটা দুর্ঘটনা 1976-এ হয়েছিল, বহুদিন আগে। এটা একটা হার্বিসাইড উৎপাদনের কারখানা থেকে হয়েছিল, TCDD মানে টেট্রোক্লোরো বেনজিন 10 ডাইঅক্সিনের জন্য। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখেছি 2014 থেকে হচ্ছে তোমার হচ্ছে 17 জুন 370 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। 1991-এ গল্ফ যুদ্ধ হয়েছিল, এটা একটু নোট করে রাখবে। আর একটা আমরা দেখেছি জাস্ট আগের বছরে স্টাইরিনের ব্যাপারটা, যে বিশাখাপত্তনমের একটা LG পলিমার্স প্ল্যান্ট থেকে গ্যাস লিক করেছিল স্টাইরিন। এবারে দেখো বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলো আমরা একটা জায়গায় দেখবো, যেমন ধরো চিপকো আন্দোলন, যেটা 1973-তে হয়েছিল, প্রথম হয়েছিল উত্তরাখণ্ডে। এই আন্দোলনের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তোমাদের দেখে রাখতে হবে, এই নামগুলো জিজ্ঞাসা করা হয়। যেমন শ্রী সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভাট, সরলাবেন, মীরাবেন। অ্যাপিকো আন্দোলন যদি দেখি 1987-এ হয়েছিল, কর্ণাটকে হয়েছিল এটা। আর এই আন্দোলনের সাথে জড়িত যেসব ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে হচ্ছে পান্ডুরাও হেগড়ে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1973 কেরালায় হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে গুরুত্বপূর্ণ ভাবে জড়িত এটা যারা ছিল দেখে নাও, মেধা পাটেকার, বাবা আমটে, অরুন্ধতী রায়, ঠিক আছে। এটা বিভিন্ন সময় বারবার হয়েছিল। বালিয়াপাল আন্দোলন যেটা রয়েছে 1979-এ হয়েছিল, উড়িষ্যার বালিয়াপাল ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থাপনের বিরুদ্ধে। মিট্টি বাঁচাও 1977 মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ। তো সেই হোশঙ্গাবাদের তাওয়া নদী উপত্যকা এটা হয়েছিল, ঠিক আছে। সুন্দরবন ফার্টিলাইজারি ফ্যাক্টরি, এটাও তোমার একটা সার আর সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানার স্থাপনের বিরুদ্ধে একটা আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনগুলো প্রত্যেকটাই হয়েছিল পরিবেশকে বাঁচানোর জন্য, ঠিক আছে। এখানে যতগুলো আন্দোলনের কথা বললাম, চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ঠিক আছে। চিপকো আন্দোলন হচ্ছে গাছকে না কাটতে দেওয়ার জন্য,
আচ্ছা, এরকম নর্মদা বাঁচাও হচ্ছে তোমার একটা নদীকে বাঁচানোর জন্য আন্দোলন। আচ্ছা, এবারে চলে আসবো আমরা ম্যালেরিয়া, মানে ইম্পর্টেন্ট যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো দেখো। এখানে প্রথমত আমি এখানে সবকটা রোগ একটা জায়গায় দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের খুব বেশি আছে, তার সাথে সাথে পরিবেশ ঘটিত রোগ। আর এই রোগ রিলেটেড তোমাদের একটা এক্সট্রা আলাদা আমি ক্লাস দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই এক্সামের আগে, যেখানে যত রোগ তোমাদের রয়েছে সবকটা রোগ একটা জায়গায় থাকবে, তোমরা ওটা দেখে 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 রিভাইজ করে নেবে, ঠিক আছে, যেগুলো এক্সামে আসে। তো ম্যালেরিয়া প্রথমে আমরা দেখে নেব, এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। ম্যালেরিয়া জীবাণুর নাম হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সাবটার্সিয়ান আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালিগন্যান্টের ক্ষেত্রে। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন প্রথম রোনাল্ড রস কলকাতার পিজিতে। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, ঠিক আছে। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে পোষক হিসেবে কাজ করে মশা এবং মানুষ। ফাইলেরিয়া হচ্ছে তোমার উচেরেরিয়া ব্র্যাঙ্কক্রফটি, যেটা হচ্ছে এর জীবাণুর নাম, এবং গোলকৃমি দ্বারা এই রোগটা ছড়ায়, এক্ষেত্রে প্রসব কিন্তু গোলকৃমি। অ্যাসকারিয়েসিস, এটার ক্ষেত্রে পরজীবী নাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এক্ষেত্রে প্রসব মানুষ। টিনিয়েসিস, এক্ষেত্রে পরজীবী টেনিয়াসেলিয়াম শুকর চ্যাপ্টা কৃমি, শুকরের যে চ্যাপ্টা কৃমি সেটা থেকেই রোগটা ছড়ায়। ডেঙ্গু তোমার হচ্ছে আরবো ভাইরাস এডিস মশা ছড়ায়, বুঝতে পেরেছো, এখান থেকে প্রচুর এক্সামে আসে। কালাজ্বর বা ভিসেরাল লিসম্যানিয়েসিস, এটাতে জীবাণুর নাম তোমার লিসম্যানিয়া ডোনোভানি, মাছির নাম ফ্লোকেটোমাস। স্লিপিং সিকনেস, মুখ্য পোষক মানুষ, ঘোড়া, গৃহপালিত পশু, গৌণ পোষক সেটসি মাছি। জীবাণু হচ্ছে তোমার এক্ষেত্রে ট্রাইপ্যানোসোমা ব্রুসি গ্যাম্বিয়েন্সিস। মেনিনজাইটিসের জীবাণু হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, নিসেরিয়া মিনেনজাইটিস ব্যাকটেরিয়া। এনকেফেলাইটিস কিউলেক্স বা এডিস মশকি, ঘোড়া বা বৃহৎ গৃহপালিত পশুর সাহায্যে এটা তোমার হচ্ছে ছড়ায়। এখানে আরো দুটো জিনিস একটু দেখে নাও, আমি আগে মিস করে গেছি। ইবোলা ভাইরাস, যেটা ইবভ বলা হয়। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস রিলেটেড আলাদা একটা তোমাদের আসবে, আমি করোনাটা এখানে ইনক্লুড করিনি, তাহলে অনেক বড় হয়ে যেত, ঠিক আছে। তো এটা নিয়ে তোমাদের আলাদা একটা যাবে, এবং এনভায়রনমেন্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটাও তোমাদের নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, ইবোলা ভাইরাস, যেটা মধ্য আফ্রিকার কঙ্গো বেসিনে ইবোলা নদীর তীরে এই ভাইরাসটা প্রথম পাওয়া গিয়েছিল। সর্বপ্রথম এক ধরনের বানরের খাওয়া ফল থেকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এই ভাইরাস শুধুমাত্র ঋণাত্মক আরএনএ থাকে, এখানে নেগেটিভ আরএনএ ইবোলা ভাইরাসে থাকে। আর্সেনিকটা খুব গুরুত্বপূর্ণ। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ আর মেলানোসিস রোগ হয়। জলেতে অনুমোদিত আর্সেনিকের মাত্রা মানে 0.05 টু 3.2 মিলিমিটার পার লিটারে থাকে, মানে হচ্ছে যতটা থাকার দরকার আর্সেনিকের মাত্রা। ডিসলেক্সিয়া, এখানে কতগুলো রোড এগুলো তোমাদের আসে দেখে নাও। ডিসলেক্সিয়া সীসা ঘটিত রোগ, মিনামাটা পারদ ঘটিত রোগ, ইটাই বা আউচ ক্যাডমিয়াম ঘটিত রোগ, লিভার সিরোসিস তামা ঘটিত রোগ। এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমাদের ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জলবাহিত রোগ এবং বায়ুবাহিত রোগ একটা জায়গায় পুরোটা রয়েছে। তো এখানে আমাদের দেখো ভাইরাস ঘটিত রোগ যেগুলো, সেগুলো হচ্ছে হাম, বসন্ত, পোলিও, মাম্পস, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, এনকেফেলাইটিস, ব্লাড ক্যান্সার, ক্লোরোসিস, নেক্রোসিস এবং কার্লিং। ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে টাইফয়েড, কলেরা, টিটেনাস, যক্ষা, ডিপথেরিয়া, এখানে তোমাদের কুষ্ঠটাও হবে, অ্যাড করে নেবে। নিউমোনিয়া, প্লেগ, জন্ডিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, গুপিং কফ, সিফিলিস, গনোরিয়া। পোলিও তোমার জলবাহিত রোগ, ম্যালেরিয়া, এখানে হেপাটাইটিস এ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, অ্যাম্বায়োসিস, অ্যাসক্যারাইরিয়াসিস, বোটুলিজম, ইকোলাই সংক্রমণ, টাইফয়েড। তোমরা এখানে একটা জিনিস একটু দেখে রাখবে, এখানে বেশ কিছু জিনিস আমি তোমাদের দুটো জায়গাতেই দিয়েছি হয়তো, যেমন ধরো এখানেও পোলিও রয়েছে, এখানেও পোলিও রয়েছে, তো এটা কিন্তু জলবাহিতও হবে আবার ভাইরাস ঘটিতও হবে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু একটু দেখবে, এই কারণেই কনফিউশনগুলো হয়। আর বায়ুবাহিত যদি দেখি অ্যাস্তমা, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, স্মল পক্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব পরিবেশ সম্পর্কিত যে বিভিন্ন আইন এবং সম্মেলনগুলো রয়েছে। তো দেখো, এখানে বেশ কিছু আইন রয়েছে, যেমন বন্য প্রাণী সংক্রান্ত যে আইনগুলো, এখানের মধ্যে তোমাদের এইটাই ইম্পর্টেন্ট রয়েছে, 1887 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন। এখানে শুধু ইয়ারটাই তোমাদের আসে যে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়েছিল। আচ্ছা, এখানে একটা 1972 প্রথম হয়েছিল, আচ্ছা তার আগেও একটা, হ্যাঁ ঠিক আছে, আর 1887 হয়েছিল। ভারতের গন্ডার আইন সংরক্ষণ তোমার 1932। ভারতের বন্য পাখি আর পশু সংরক্ষণ আইন 1912।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটা একটা সংশোধনী হয়েছিল আবার 1988-তে। ভারতের হস্তি সংরক্ষণ, হাতি সংরক্ষণ আইন 1879-তে হয়েছিল। এখানে এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। জল সংক্রান্ত 1974 জল দূষণ আইন, ঠিক আছে। জল উপকর আইন 1977, দ্য রিভার বোর্ডস অ্যাক্ট 1956-তে। তো এখানে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। বনভূমি সংক্রান্ত 1878 বনভূমি আইন, ভারতের বনভূমি আইন, ঠিক আছে, 1927। আর 1980 হচ্ছে বনভূমি সংরক্ষণ আইন। বায়ু সংক্রান্ত আইন বলতে ফ্যাক্টরি আইন 1948, এর একটা সংশোধনী তারপর 87-তে হয়েছিল। বায়ু দূষণ আইন 1981, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন 1982, বঙ্গীয় ধূম দূষণ আইন 1905, পারমাণবিক শক্তি আইন 1982, মোটরযান আইন 1988। আর অন্যান্য আইন বলতে দ্য এনভায়রনমেন্ট অ্যাক্ট, এটা হয়েছিল 1986-এ। লোকদায় বীমা আইন 1991, জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন 1995, দ্য ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, এটা 2000, নয়েজ পলিউশন অ্যাক্ট 2002, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। এবার বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস এইগুলো দেখো তোমাদের বিভিন্ন প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে, সেই জায়গাগুলো আমি একটা জায়গায় করে দিয়েছি, ঠিক আছে। দেখো পরিবেশ এর বেশ কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ওয়ান লাইনার করে দেওয়া আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সব থেকে ছোট ভাইরাস রাইনো ভাইরাস, সব থেকে বড় ভাইরাস পটাটো এক্স ভাইরাস। ভাইরাসের জনন তোমার যেটাকে বলা হয় ভাইরাসের জননকে, সেটা হচ্ছে লাইটিক চক্র। দুটো ভাইরাসের নাম হচ্ছে, একটা হচ্ছে আরএনএ আর ডিএনএ, যেখানে দুটোই রয়েছে আর কি, আরএনএ ডিএনএ দুটোই রয়েছে, সেরকম হচ্ছে রাউস সার্কোমা আর লিউকো ভাইরাস। এইচআইভিতে নিউক্লিক অ্যাসিড ঘটিত যৌগ হিসেবে থাকে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ থাকে। আচ্ছা, মৃত্যুর হার কাকে বলে? মৃত সদস্যদের সংখ্যা আর সময়ের অনুপাতকে বলা হয় মৃত্যুর হার, ঠিক আছে। এটা তুলে দিয়ে তোমাদের একবার আসলে প্রশ্ন হয়েছিল। সিগারেটের ধোঁয়ায় 33 রকমের যৌগ আছে। ধূমপানের ধোঁয়ায় পলিসাইক্লিক হাইড্রোকার্বন রয়েছে, যেটা ক্যান্সারের কারণ। প্রতি বছর পৃথিবীর ভূমিক্ষয় কবলিত জমির পরিমাণ 30 লক্ষ হেক্টর। ক্রান্তীয় বৃষ্টি অঞ্চল অরণ্য অঞ্চলের গড় তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতবর্ষে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার 15%। ওজোন গ্যাসের বর্ণ হালকা নীল। ব্যাসিলাস থুরিজিনিয়েসিস একটা অযৌন জনন বীজ সৃষ্টিকারী অণুজীব। ভাইরাস একটা জৈব উপাদান। এগুলো তুলে দিয়ে তোমাদের প্রশ্ন হয় ঠিক এরকম ভাবে। নদী বা সরোবরে, মানে এগুলো হচ্ছে তোমাদের বেসিক্যালি PYQ থেকেই আমি বেশ কিছু প্রশ্ন কালেক্ট করেছি। নদী বা সরোবরের জল থেকে কোলোয়েডীয় পদার্থকে পৃথক করার জন্য তঞ্চন মানে কোগুলেশন পদ্ধতি ইউজ করা হয়। আর এর জন্য অ্যালাম মানে SO4 এর হোল 3 এটা ব্যবহার করা, এটাকে বলা হয় অ্যালাম। আচ্ছা, পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য তোমাদের ক্লোরিন গ্যাস মেশানো হয়। আর ক্লোরিন ব্যবহারটা অনেক খরচটা কম বলে আমাদের এখানে এটা করা হয়, কিন্তু এখানে তোমার ক্লোরিনের অনেক গন্ধ থেকে যায় বলে অন্যান্য অনেক দেশে হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি ইউভি লাইট ইউজ করা হয়, ওজোন বা হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি ইউজ করা হয়, কিন্তু এটা প্রচুর খরচ সাপেক্ষ বলে এখানে করা হয় না। ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে তোমাদের 200 DU। ইপি এর ফুল ফর্ম তোমার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। নিচে বলতে বোঝায় জৈব এবং অজৈব বস্তুকে একসাথে। হাসপাতাল স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্য মাত্রা হচ্ছে তোমার 500 ডেসিবেল। আচ্ছা, এই জায়গাটা তোমরা একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে। থার্মাস অ্যাকোয়াটিকাস নামে জীবাণুর উৎসেচক কাজে লাগিয়ে PCR পদ্ধতিতে প্রয়োজন মতো ডিএনএ উৎপাদন সম্ভব হয়েছে এখন বর্তমানে। জৈব বৈচিত্র্য মেরু অঞ্চলে সব থেকে কম এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে সব থেকে বেশি। জৈব বৈচিত্র্য সব থেকে বেশি মেরু অঞ্চলে রয়েছে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে সব থেকে বেশি রয়েছে। ইনসিটু সংরক্ষণের একটা এক্সাম্পল সুন্দরবন অভয়ারণ্য, আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, যেখানে অন্য জায়গা থেকে এসে একটা জায়গায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে। হটস্পট এর দুটো এক্সাম্পল আমাদের পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা। কিস্টোন প্রজাতি দেখো রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়, কেননা এইসব প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য সব প্রজাতিও বিলুপ্ত হয়ে যাবে, তো সেই জন্য রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের কিস্টোন প্রজাতি বলা হয়। তো কিস্টোন প্রজাতির একটা এক্সাম্পল এরকম ভাবে তোমাদের এসেছিল প্রশ্নটা সম্ভবত। গ্রিন বেঞ্চ 1986-এ কলকাতা হাইকোর্টে পাস হয়েছিল। গ্রিন বেঞ্চ কত সালে পাস হয়েছিল? 1986-এ।
এখানে ব্যক্তিগতভাবে যারা আইনজ্ঞের মাধ্যমে পরিবেশ দূষণের সম্পর্কে অভিযোগ দায়ের করতে চায় তারা দায়ের করতে পারবে। বসুন্ধরা সম্মেলন, দেখো 1972 যেটা 1972 স্টকহোমে হয়েছিল সুইডেনে, যেখানে 114টা দেশ অংশগ্রহণ করেছিল। তারপর 1982 নাইরোবি, 1992 ব্রাজিল, আর 2002 দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, আমি 2002 পর্যন্ত তোমাদের এখানে দিয়েছি। 3R পদ্ধতি কি? 3R পদ্ধতি হচ্ছে তোমাদের রিডিউস, রিউজ, রিসাইকেল। তো দেখো এখানে আমি অনেক কিছু কভার করলাম। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর শেয়ার করো।